আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জামাত এবং চরমোনাইকে মাইনাস করে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে। সম্মানিত দর্শক, জামাত এবং চরমোনাইকে কিভাবে মাইনাস করে নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে সেটা একটু পরে বিশ্লেষণ করছি। প্রথমে আমি আপনাদেরকে একটু এটা ক্লিয়ার করতে চাই যে বিএনপি কেন জামাতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চায় না এবং জামাত প্রধান বিরোধী দল হোক এটাও কেন বিএনপি চায় না সেটা একটু বিশ্লেষণ করি। দেখেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এনসিপি বলেন আর জাতীয় পার্টি বলেন, এই সবগুলো দলের যে রাজনৈতিক যে পলিসি এগুলো খুব কাছাকাছি। তাদের মধ্যে খুব বেশি দূরত্ব আছে বলে আমি মনে করি না। এবং এইসব দলের নেতাদের আদর্শ কিন্তু প্রায় কাছাকাছি। কিন্তু জামাতকে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে শুধুমাত্র এটা ইসলামিক দল, এটা যদি আপনি বাইরে রাখেন, মানে আপনি যদি তাদেরকে ইসলামিক দল হিসেবে মূল্যায়ন নাও করেন, এর বাইরে জামাতের বা চরমোনাইয়ের যে রাজনীতি, এই রাজনীতিতে ভিন্ন একটা দিক রয়েছে। সেটা হচ্ছে এইসব দলের নেতাকর্মীরা মানে দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি এগুলোর সাথে কখনো জড়াবে না। দুই একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে। এবং আমি আগেও বলেছি যে জামাত এবং চরমোনাইয়ের যারা নেতা রয়েছে তাদের মধ্যে সবাই 100% সৎ এবং তারা কোনো দুর্নীতির সাথে জড়িত না, এরকম আমি বলছি না। তাদের মধ্যে কিছু সংখ্যক নেতাকর্মী অবশ্যই দুর্নীতিগ্রস্ত আছে, থাকতে পারে, কিন্তু যারা আছে সেটাও কিন্তু একটা লিমিটেশনের ভিতরে আছে। যেমন কেউ যদি কোনো রকমের অপকর্ম করেও এটা যদি সংগঠন জানতে পারে তাহলে তাকে বহিষ্কার করবে, এটা নিশ্চিত। কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি এই দলগুলো কখনো তাদের দল থেকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে পারবে না। এর কয়েকটা কারণ হচ্ছে, জামাত যেই সিস্টেমে তাদের সংগঠন পরিচালনা করার জন্য যেই টাকাটা উত্তোলন করে, মানে যেই চাঁদা কালেকশন করে, এটা সম্পূর্ণরূপে মানুষ নিজের থেকে এই টাকাটা দেয়, বা মানুষ থেকে 50 টাকা 100 টাকা করে চাঁদা নিয়ে তারপর তাদের সংগঠন পরিচালনা করে। এছাড়া জামাতের যারা রোকন হয় এরা তাদের রোজগারের 5% সংগঠনকে দিতে হয়। মূল কথাটা হচ্ছে জামাত তাদের নেতাদেরকে এমনভাবে তৈরি করতেছে যে তারা দুর্নীতির সাথে যাতে যুক্ত না হয়। এছাড়া ইসলামিক কারণে বা আল্লাহর ভয় বা ইসলামিক যেই রীতিনীতিগুলো আছে এগুলো তাদেরকে প্র্যাকটিস করার মাধ্যমে তাদেরকে সৎ নেতা হিসেবে তৈরি করতেও সক্ষম হয়। কিন্তু এই জায়গায় অন্যান্য দলগুলো কখনো এটাকে ঠিক করা সম্ভব না, এটা আপনারা প্রত্যেকেই বোঝেন। তাই আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি অথবা এনসিপি এই তিনটা দলের যে কোনো দল যদি বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয় বা বিরোধী দলে থাকে তাহলে বিএনপির জন্য রাজনীতি করা যতটা সুবিধা, জামাত যদি প্রধান বিরোধী দল হয় তাহলে এটা বিএনপির জন্য ততটা সুবিধাজনক অবস্থায় থাকবে না। কারণ হচ্ছে বিএনপি যখন ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পর তারেক রহমান যদি দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি এটা যদি যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পারেও পরিপূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর যতটুকু থাকবে এটা নিয়ে যখন সমালোচনা হবে, এই সমালোচনার এগেনিস্টে বিএনপির খুব শক্ত কোনো বয়ান দিতে পারবে না যদি জামাত তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী থাকে। কারণ জামাত নেতাদের বিরুদ্ধে সেরকম অভিযোগ কিন্তু তোলা যাবে না। যেমন আপনাদেরকে একটু উদাহরণ দিই, এই যে এনসিপি নেতারা এই 5 আগস্টের পর কত ভালো ভালো বয়ান দিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে তারাও নানা রকম কথা বলেছে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে তারা নিজেরাও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। মূল কথাটা হচ্ছে জামাত ছাড়া অন্যান্য যে কোনো দল যদি বিএনপির প্রতিদ্বন্দ্বী হয় এবং তারেক রহমান যদি তার দলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে তারেক রহমান এটা বোঝাতে সমর্থ হবে যে আমাদের আমলে আগের মতো সেরকম দুর্নীতি নেই বা আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু জামাত যদি তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী থাকে তাহলে জামাত নেতাদের সাথে তুলনা করার মতো সেরকম ব্যাখ্যা বিএনপি উপস্থাপন করতে পারবে না। এর বাইরে আপনারা জানেন বাংলাদেশে যে হিন্দু ভোটাররা রয়েছে, এই হিন্দু ভোটাররা নির্দিষ্টভাবে আওয়ামী লীগের ভোটার। হয়তো
5% হিন্দু অন্যান্য দলগুলোকে ভোট দিতে পারে, কিন্তু 95% হিন্দু ভোটার যারা রয়েছে এরা কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয়। আবার বাংলাদেশে যারা কট্টর ইসলামপন্থী এই ভোটগুলো সবসময় বিএনপির বাক্সে যায়। মানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপিকে যদি আপনি তুলনা করেন তাহলে হিন্দু ভোটগুলো আওয়ামী লীগ পাচ্ছে আর কট্টর ইসলামপন্থী ভোটগুলো বিএনপি পাচ্ছে। আর জামাত যদি এই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে যায় তাহলে এই কট্টর ইসলামপন্থী যারা রয়েছে, যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাদের ভোটগুলো বিএনপি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। এখানে হয়তো অনেকে ভুল বুঝতে পারেন যে কট্টর ইসলামপন্থী বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন। কট্টর ইসলামপন্থী বলতে আমি এটা বোঝাতে চেয়েছি যে যারা রাষ্ট্রীয় জীবনেও ইসলামিক আইনগুলো প্রতিষ্ঠা করতে চায়। যেমন ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা ভিন্ন বিষয়। এরকম অনেক লোক রয়েছে যারা ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এবং ইসলামিক রীতিনীতিতে চলতে চায়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক সেই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। যেমন বাংলাদেশে যারা তাবলিগ জামাত করে তারা ব্যক্তি কেন্দ্রিক, তারা ইসলাম প্রচার করে এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আমি সেই অর্থে বলেছি যারা কট্টর ইসলামপন্থী এই ভোটগুলো বিএনপি সব সময়ের জন্য হারিয়ে ফেলবে। কিন্তু জামাত কিন্তু অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোর মতো কট্টরপন্থী না, তারা কিছুটা মধ্যমপন্থী, মানে কিছুটা সফট এই ব্যাপারে। যেমন জামাত যদি ক্ষমতায় আসে আপনি নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন যে ইসলামিক শরিয়া আইনগুলোর সাথে সাথে তারা প্রয়োগ করবে না। এমনকি নারীদের যে পোশাক বা পোশাকের যে স্বাধীনতা এটাও তারা ছাড় দেবে। কিন্তু একটা প্রক্রিয়ায় এমনভাবে নেবে, যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বলেন বা বিভিন্ন যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে নারী পুরুষ একসাথে চাকরি করে, আপনি দেখবেন এইসব প্রতিষ্ঠানগুলোতে নারীদের জায়গা এবং পুরুষদের জায়গা তারা আলাদা করে দেবে এবং হয়তো হিজাবটা বাধ্যতামূলক করবে। কিন্তু স্বাভাবিকভাবে যারা এমনিতে অফিস আদালতের বাইরে চলাফেরা করবে তাদেরকে প্রথমে চাপ প্রয়োগ করবে না। জামাতের পলিসি হচ্ছে যে কোনো সমাজে যদি 90% লোক যদি তারা হিজাব পরে বা হিজাব পরে যদি চলাফেরা করে, বাকি 10%ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাগুলোতে যখন ইসলামিক মূল প্রাথমিক যে শিক্ষাগুলো এগুলো যখন সবগুলো প্রয়োগ করা শুরু করবে, মানুষ আস্তে আস্তে ইসলামিক রীতিনীতিতে অভ্যস্ত হয়ে যাবে। মানে জামাতের পলিসি কিন্তু এটা। আর এটার কারণে জামাত কিন্তু ইসলামিক দলগুলোর মধ্যে অনেক জনপ্রিয় এবং বিশেষ করে পশ্চিমা বিশ্ব বলেন বা অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে চীন কিন্তু এই জামাতকে পরিপূর্ণভাবে সমর্থন করবে। আপনারা ধরে রাখতে পারেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে চীন জামাতকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবে। এটার অনেকগুলো কারণ রয়েছে, তাদের নিজস্ব ব্যক্তিগত অনেকগুলো স্বার্থও থাকবে, এই স্বার্থের কারণে দিবে। তো এই কারণে যদি সত্যিকার অর্থে বিএনপির প্রতিদ্বন্দ্বী যদি জামাত চলে আসে এবং প্রধান বিরোধী দলের ভূমিকায় যদি জামাত যদি চলে আসে তাহলে বিএনপির জন্য রাজনীতি করাটা অনেকটাই কঠিন হয়ে যাবে। মানে বিএনপিকে অবশ্যই অন্তত এই দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি থেকে সরে আসতে হবে এবং পরিপূর্ণভাবে মানে ইউরোপের রাজনীতিবিদদের যেই চরিত্র বা ইউরোপের বা আমেরিকার যেসব রাজনীতি রয়েছে তারা সেই কালচারে চলে যেতে হবে, না হয় তারা টিকে থাকা তাদের জন্য অনেকটাই কঠিন হবে এবং তারা সবসময় সমালোচনার শিকার হবে। যেরকম 5 আগস্টের পর যেভাবে হয়েছে যে এই যে বিএনপি নেতাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, সাদাবাজি, দখলবাজির যে অভিযোগগুলো ব্যাপক হারে আসতে শুরু করেছে, এটাকে ডিনাই করার মতো বা এই অভিযোগটা করা হয়েছে কাদের পক্ষ থেকে, বিশেষ করে জামাত এবং চরমনাইয়ের পক্ষ থেকে। কিন্তু বিএনপি পাল্টা যেই বয়ানটা তাদের সামনে উপস্থাপন করবে তার কোনো বয়ানে ছিল না, কারণ জামাতের নেতারা সেভাবে সাদাবাজি, টেন্ডারবাজির সাথে জড়িত হয়নি, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। আর যেগুলো হয়েছে এগুলোর সাথে সাথে জামাতের নেতৃবৃন্দ এটাকে শাস্তিও দিয়েছে। তাই বিএনপি কখনো জামাতকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চায় না, এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা। এই কথাগুলো এই জন্য বললাম, এই পরবর্তী কথাগুলো যাতে আপনারা সহজে বুঝতে পারেন।
এখন আসি যে সত্যিকার অর্থে এই জামাত এবং চরমোনাইকে ছাড়া কিভাবে নির্বাচন করার কৌশল ঠিক করতেছে। আপনারা জানেন যে 2014 সালে যে নির্বাচনটা হয়েছিল, সত্যিকার অর্থে সেই সময় এই দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী সহ জামাত নেতাদেরকে যে এই ফাঁসির রায়গুলো দেওয়া হয়েছে, এরপর আব্দুল কাদের মোল্লার ফাঁসি যখন কার্যকর করা হয়েছে, সেই সময় জামাত শিবির যে আন্দোলন তৈরি করেছিল, এই আন্দোলনের প্রেক্ষিতে সেই সময় আওয়ামী লীগের জনপ্রিয়তা মারাত্মকভাবে ধস নেমেছিল, এখানে কোনো সন্দেহ নেই। এবং 2014 সালে যদি নির্বাচনে যদি বিএনপি জামাত যদি থাকতো এবং মোটামুটিও যদি গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়া হতো, মোটামুটি, তারপরেও আওয়ামী লীগ বিশাল ব্যবধানে হেরে যেত, এখানে কোনো সন্দেহ ছিল না। এমনকি সেই সময় এই জাতীয় পার্টিও কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে জোটে থাকতো না, তারা জোট থেকে বেরিয়ে যেত, এটা হচ্ছে মূল বাস্তবতা। কিন্তু সেই নির্বাচনটাকে আওয়ামী লীগ এমনভাবে সাজিয়েছিল যে কৌশলে বিএনপিকে এমনভাবে গোল খাইয়েছে যে আমরা নির্বাচনটা করে ফেলি, তারপর সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিব এবং সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তারা চুপচাপ হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগের মূল প্ল্যানটা ছিল যে নির্বাচনটা হয়ে যাক এবং বিএনপিকে মাইনাস করে তারা নির্বাচনও করে ফেলে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল রেখে তারা সেই সংসদটাকে টিকিয়ে রাখে এবং তারা তাদের কথা রাখেনি। এরপর 2018 সালে আপনারা জানেন যে এই কোন কৌশলে বিএনপিকে আসনের লোভ দেখিয়ে তারা নির্বাচনে নিয়ে যায় ডক্টর কামালের নেতৃত্বে, এবং সেখানেও মারাত্মকভাবে বিএনপি প্রতারিত হয়। এবং এই যে নির্বাচনগুলো করা হয়েছে, বিশেষ করে 2014 সালে যে নির্বাচনটা করা হয়েছে, এটার পুরো পরিকল্পনা ছিল বামপন্থীদের, এবং বামপন্থীদের বুদ্ধিতেই কিন্তু এই সব কিছু হয়েছিল। ঠিক বর্তমান সময়ে যেহেতু আওয়ামী লীগ নেই, বামপন্থীদের জন্য এখন বিএনপি হচ্ছে মূল অস্ত্র, এবং বিএনপির মাধ্যমে বামপন্থীরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে এবং তাদের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখবে এবং তাদের যে মূল কার্যক্রম ইসলাম বিদ্বেষিতা সেটা টিকিয়ে রাখতে হবে। আর এখন কিন্তু বিএনপিকে সেই পড়াশোনায় কিন্তু পালাচ্ছে, মানে আগামী নির্বাচনে এমন কিছু পরিবেশ তৈরি করার চেষ্টা করছে যাতে জামাত এবং চরমোনাই যাতে নির্বাচনে না থাকে। যদি জামাত চরমোনাই নির্বাচনে না থাকে তাহলে এনসিপিকে প্রধান বিরোধী দল বানানোর স্বপ্ন দেখতেছে, ঠিক জাতীয় পার্টির মতো। এদিকে আমি যেটা মনে করি যে এই যে জাতীয় পার্টিকে নিয়ে যে সব নাটকগুলো হচ্ছে, 3টা ভাগে জাতীয় পার্টি এখন বিভক্ত: রওশন এরশাদ গ্রুপ, জিএম কাদের গ্রুপ, আর বর্তমান যেই ভারপ্রাপ্ত মহাসচিব, নামটা এখন মনে আসতেছে না, তার একটা গ্রুপ। এই 3টে গ্রুপে ভাগ করে মানে জাতীয় পার্টিকে এমনভাবে চাপে রেখেছে যাতে জাতীয় পার্টি এনসিপির সাথে শেষ পর্যন্ত জোটে যেতে বাধ্য হয়। এবং দেখবেন যে জাতীয় পার্টি এমন একটা পজিশনে আছে, শেষ পর্যন্ত জাতীয় পার্টির 3টে গ্রুপকে মিলিয়ে দিয়ে তারা নির্বাচনের মাঠে রাখবে, এবং নির্বাচনের মাঠে রেখে এনসিপি, জাতীয় পার্টি এগুলোকে দিয়ে এই একটা নির্বাচনের প্ল্যান করতেছে যাতে নির্বাচনটা মোটামুটি গ্রহণযোগ্য করা যায় বা বলা যায় যে প্রতিদ্বন্দ্বী দল ছিল। বর্তমান এই পরিবেশ পরিস্থিতি যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, এটাই হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের রাজনীতির মূল পরিকল্পনা। বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের যে পরিকল্পনা সেটা কিন্তু আমার এরকমই মনে হচ্ছে, এবং বিএনপিও এখানে এটাকে সায় দিচ্ছে, কারণ বিএনপি ইসলামিক দলগুলোকে বা বিশেষ করে জামাতকে তাদের প্রতিদ্বন্দ্বী দেখতে চায় না। কিন্তু বাস্তব সত্য হচ্ছে এই বামপন্থীদের প্ররোচনায় যারাই পড়েছে এবং বামপন্থীদের কোলে উঠে যারাই বাংলাদেশে রাজনীতি করতে গিয়েছে, প্রত্যেকের কিন্তু অবস্থা মারাত্মকভাবে খারাপ হয়েছে এবং পরিণতি শেষ পর্যন্ত কীরকম হয়েছে সেটা আওয়ামী লীগের দিকে তাকালেই বোঝা যায়। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।